বেবির স্কিনে আমি কি কি ইউজ করি, ওকে কি খাওয়াই, সব ডাইপার ছাড়া কিভাবে সহজেই আমি বাচ্চাকে মানুষ করছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার। এই তেলটা মাখানোর পরই আমার বেবির গায়ে র্যাশ বেরিয়ে গেছিলো। পুরো মাস্টার অয়েল ব্যবহার করা যাবে না, মাস্টার অয়েলে নাকি হাই চান্স থাকে র্যাশ বেরোনোর। হ্যালো সবাইকে, গুড আফটারনুন। কেননা তোমরা ভিডিওটা দুপুরবেলায় দেখছো, তো যাই হোক আমি দুপুরবেলা ভিডিওটা পাবলিশ করব, আজকে করছি, কালকে দুপুরে আমি ভিডিওটা পাবলিশ করব। তো এই লোশনটাই ব্যবহার করি পুরো বডিতে, মানে বেস্ট মিল্কের উপর পৃথিবীর কোনো রকম কোনো দুধ হতে পারে, যে কোনো ফর্মুলা মিল্ক বলো আর যাই বলো না কেন, 180 দিনই ব্রেস্ট ফিট করা। সকলে কেমন আছো? আই হোপ যে তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। তোমাদের রিকোয়েস্টেরই একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে, কেননা অনেক দিন ধরেই রিকোয়েস্টটা আসছে আর আমি ভিডিওটা করতে পারছি না, একদমই সময় করে উঠতে পারছি না। এত ছোট বাচ্চা নিয়ে একদমই সময় হয় না ভিডিও করার। তো যাই হোক আজকে মেন যে বিষয়ে আমি ভিডিওটা করব, আমার বেবির কিন্তু 4 মান্থ কমপ্লিট হয়ে গেছে, 5 মান্থে পড়ে গেছে। তো আমার বেবির স্কিনে আমি কি কি ইউজ করি, ওকে কি খাওয়াই, সবটা নিয়ে কিন্তু আজকের ব্লগ। মানে মেনলি বলতে পারো আমার বেবির রুটিন, একটা 4 মান্থ ওল্ড বেবির রুটিন, ঠিক আছে? কি কি হতে পারে, কি কি খাওয়াই এবং কি কি মাখাই ওকে, সবটা নিয়েই কিন্তু আজকের ব্লগটা। তো তোমরা যারা যারা দেখতে ইন্টারেস্টেড অবশ্যই তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলে কিন্তু জানতে পারবে আমি আমার বেবিকে প্রথম থেকে এখনো পর্যন্ত কি কি ইউজ করেছি আর আমি ওকে কি খাওয়াই। প্রথম কথা বলি, এ দেখো বেবি এখন উবুর হতে শিখে গেছে অনেক দিন ধরেই, ঠিক আছে? ওকে আর টামি টাইম, এখন নিজেই টামি টাইম নিয়ে নেয়, ও নিজে নিজেই উবুর হয়ে খেলা করতে থাকে। এখন উবুর বলি, দেখো আমি যেহেতু একদম ফার্স্ট মা হয়েছি, আমি কিন্তু অত একটা জানতাম না যে বেবিকে কিভাবে কি যত্ন করব না করব, সবটাই কিন্তু আমি কিচ্ছু জানতাম না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি ব্যবহার করেছি সবটাই, যা যা করেছি। প্রথম কথা বলি, তোমরা যারা নতুন মা হয়েছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। সবাই জানতে চায় যে একটা বেবির রুটিন কি কি হওয়া উচিত আর কি হওয়া উচিত না, অন্তত প্রথম মারা তো অবশ্যই তারা ভিডিও দেখে আর জানতে চায়। তো আমিও সেরকমভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবটা ইউজ করেছি প্রথম থেকে শেষ, একদম নিউ বর্ন থেকে এখনও পর্যন্ত আমি কি কি ইউজ করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু প্রথমে বলি, আমার বাচ্চা যখন একদমই ছোট ছিল, নিউ বর্ন ছিল, তখন কিন্তু ওর স্কিনে আমি একদম কিচ্ছু ইউজ করতাম না। আমি 1 মাস পর্যন্ত ওর স্কিনে কিচ্ছু ইউজ করাইনি। আমি ওর গাটা শুধু স্পঞ্জ করিয়ে দিতাম একটা সুতির কাপড় দিয়ে, ভেজা সুতির কাপড় দিয়ে, ঠিক আছে? আমি জানতাম না, যেহেতু আমি একদম প্রথম মা হয়েছি, যে নাভিটা পড়ে গেলেই তারপর থেকে বেবিকে স্নান করানো যায় উষ্ণ গরম জলে, আমি জানতাম না। তখন এমনি তো আমার বেবি হয়েছে শীতের সময়, তো তখন তো একদমই স্নান করাতে ভয় পাচ্ছিলাম, তাই আমি কটনের কাপড় ভিজিয়ে গরম জলের মধ্যে ওর গাটা কিন্তু স্পঞ্জ করিয়ে দিতাম, ডাক্তারও তাই বলতো, আর মাথা ধুইয়ে দিতে, তো তাই করেছিলাম। আর আমি সময় নিউবর্ন অবস্থায় আমি কিন্তু ওয়াইপস ব্যবহার করতাম। ওই ওয়াইপসটা কিন্তু লাভ ল্যাব কোম্পানির ছিল, ওটা কিন্তু একদমই ছোট বাচ্চাদের জন্য, আর ওইটা খুবই ভালো, লাভ ল্যাব কোম্পানির ওয়াইপস, ঠিক আছে? এই ওয়াইপসটা আমি এখন ব্যবহার করছি, জনসন বেবি ওয়াইপস। প্রথমে কিন্তু আমি লাভ ল্যাবস কোম্পানির ওয়াইপস ব্যবহার করেছি। আর একটা কথা গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলে দিই, দেখো ছোট বাচ্চাদের একদম জন্মের পর থেকে 1 বছর বয়স পর্যন্ত কিন্তু এই ভিটামিন ওষুধটা দিতে হয়, আরবি ভিটামিন 3। আরবি ভিটামিন 3টা কিন্তু আমি বেবিকে কন্টিনিউ জন্মের 6 দিন থেকে শুরু হয়েছে ওর ডাক্তার দেখানো, তখনই এই ডাক্তার এই ওষুধটা দিয়ে দিয়েছিল, তখন থেকে এই ওষুধটা আমি কিন্তু খাওয়াই, ঠিক আছে? আমি ওর স্কিনে তেমন কিচ্ছু ইউজ করি না। আর প্রথমে কিন্তু আমি 1.5 মাস পর্যন্ত ওর স্কিনে কি করাইনি, ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম ওকে কি আমি, যেহেতু তেল মাসাজ করাতে হয় বেবি, ডাক্তার বলেছিল নিউবর্ন অবস্থায় একদমই কোনো রকম কোনো তেল বা ক্রিম ইউজ করা যাবে না ওর জন্য। তারপরে 1.5 মাস পরে আমি ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার কিন্তু আমাকে হিমালয়ার বেবি মাসাজ অয়েলটা কিন্তু আমাকে ডাক্তার সাজেস্ট করেছিল। এই তেলটা মাখানোর পরই আমার বেবির গায়ে র্যাশ বেরিয়ে গেছিলো, পুরো র্যাশেস হয়ে ভর্তি হয়ে গিয়েছিল গায়ে। তখন আবার আমি ডাক্তারকে ফোন করি এবং ডাক্তারকে আমি বলি যে আমার বেবির গায়ে কিন্তু র্যাশ হয়ে গেছে, এবার আমি কি করব। ডাক্তার আমাকে যথারীতি একটা লোশন দেয়, ঠিক আছে? তখন আমাকে বলেছিল একদম তুমি বন্ধ করে দাও হিমালয়ের তেলটা, কেননা ওর শ্যুট করছে না। ডাক্তার আমাকে ডার্মাডিউ বেবি লোশনটা আমাকে ইউজ করতে বলে। এই লোশনটা ইউজ করার পর কিন্তু আমার বেবির স্কিনের সমস্ত র্যাশেস দূর হয়ে গিয়েছিল। এমনিতেও এই লোশনটা কিন্তু নর্মালেও ইউজ করা যেতেও, যদি কোনো র্যাশেস বেরায় এটা মাখালে কিন্তু র্যাশেস মানে উধাও হয়ে যাবে, পুরোপুরি উধাও হয়ে যাবে। তারপরে দেখো এই লোশনটা শেষ না হতে ওর বাবা আবার আরেকটা ডার্মাডিউ বেবি লোশন নিয়ে চলে এসছে, এটা কিন্তু এখনও শেষ হয়নি। তো যাই হোক এই লোশনটা কিন্তু ইউজ করাই, ওর যদি ঘামাচি ওঠে তাহলেও কিন্তু আমি এই লোশনটাই ব্যবহার করি পুরো বডিতে, মানে মুখ থেকে পুরো পা পর্যন্ত এই লোশনটা কিন্তু আমি ইউজ করি।
আর রোজ রোজ ইউজ করি না। আমি যখন দেখি একটু ঘামাচি উঠছে, একটু র্যাশেস বেরাচ্ছে, মানে এখন যেহেতু প্রচুর গরম তাই ঘামাচি বেরালে তখনই কিন্তু আমি এই লোশনটা ওকে ইউজ করি। তারপরে 1.5 মাসে আমার বেবির গায়ে এই হিমালয়ার তেলটা মেখে র্যাশ বেরিয়ে গেছিলো। তারপরে আগেকার দিনের মা কাকিমারা বলে যে মাস্টার অয়েল ইউজ করতে, যেহেতু ওরা মাস্টার অয়েল ইউজ করেছে। আর এখনকার ডাক্তাররা কিন্তু কড়া না করে দেয় মাস্টার অয়েল ব্যবহার করা যাবে না, মাস্টার অয়েলে নাকি হাই চান্স থাকে র্যাশ বেরানোর বাচ্চাদের। তারপর আমি 1.5 মাসে যেই হিমালয় তেলটা মাখিয়ে র্যাশ বেরিয়ে গেল, ডাক্তার বললো তাহলে ভার্জিন কোকোনাট অয়েল লাগাও। আমি কোকোনাট অয়েল লাগাইনি, মা মাসিরা সবাই বলছিল দেখ ওটা যদি লাগাস তাহলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। এটা কিন্তু ভুল ধারণা, অবশ্যই কোকোনাট অয়েল কিন্তু তোমরা ইউজ করতে পারো, ভার্জিন কোকোনাট অয়েল। তারপরে কিন্তু আমি আমার বাবাকে বলেছি যে তুমি একটু মাস্টার অয়েল নিয়ে আসো, যেহেতু সবাই বাড়ির বড়রা কিন্তু মাস্টার অয়েল মাখানোর জন্য জোর করে। তারপরে আমার ওকে পুরো একদম ভার্জিন মাস্টার অয়েল আনে আমার বাবা। আমাদের বাড়ি যেহেতু গ্রামে, ওইখানে কিন্তু ভার্জিন মাস্টার অয়েল পাওয়া যায় পুরো একদম, মানে যেইখানে সর্ষে ভাঙিয়ে তেল বানানো হয় ওইখান থেকে একদম খাঁটি সর্ষের তেলটা নিয়ে এসেছিলো। তারপরে কিন্তু আমি বেবিকে সর্ষের তেল মাখানো ইউজ করি, মাস্টার অয়েল ইউজ করি। মাস্টার অয়েল ইউজ করার পর কিন্তু আমার বেবির গায়ে কোনো র্যাশেস দেখা দেয়নি, ও কিন্তু মাস্টার অয়েল শ্যুট করেছিল, ঠিক আছে। তারপরে ডাক্তারকে বললাম যে ওর কিন্তু মাস্টার অয়েল শ্যুট করছে, ও কিন্তু তেমন কোনো অসুবিধা হচ্ছে না। তো ডাক্তার বললো ঠিক আছে তাহলে মাস্টার অয়েলই ইউজ করতে পারো। প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেল, তখন আবার কিন্তু মেয়ের গায়ে ঘামাচি উঠে ভরে গেছিলো, এটা কিন্তু গরমের থেকেই। তখন ডাক্তারকে বলাতে ডাক্তার বলে মাস্টার অয়েলটা বন্ধ করে দাও। মাস্টার অয়েলটা বন্ধ করে দিয়ে তখন আবার আমি এই বেবি মাসাজ অয়েলটা কিন্তু মাখানো স্টার্ট করি। এখন কিন্তু বেবিকে শ্যুট করে এই তেলটা, কেননা তখন একদমই নিউবর্ন ছিল তো ও শ্যুট করেনি। এখন ও কিন্তু এই তেলটা মাখিয়ে ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হয় না। ডার্মাডিউ কোম্পানিরই কিন্তু একটা বেবি সোপ কিনে এনেছে, এটা কিন্তু বাচ্চাদের সাবান। ডার্মাডিউ কোম্পানির কিন্তু এই সাবানটা ইউজ করি, এই সাবানটা কিন্তু খুবই ভালো, আমার মেয়েকে শ্যুট করেছে। একদম নিউবর্ন থেকে কিন্তু আমি এই সাবানটা ব্যবহার করছি, ও কিন্তু একদম শ্যুট করেছে। এই ডার্মাডিউ কোম্পানিরই আমি সব কিছু ইউজ করি। এই কোম্পানির পরে আমি এই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা ইউজ করি ওর জন্য। ওর মাথায় কিন্তু মাসে 2 বার করে শ্যাম্পু ইউজ করি, আর সাবানও কিন্তু মাসে 2 বার কি 3 বারও হয়ে যায় সাবান ইউজ করা। এই সাবান শ্যাম্পু এই দুটো ইউজ। ডার্মাডিউ কোম্পানির ডাইপার ক্রিম, মানে ওই যে ডাইপার ব্যবহার করার পর যদি কোনো র্যাশেস বেরায়, বাচ্চাদের তো ডাইপার পরালে অনেক সময় র্যাশ বেরাতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু এই ক্রিমটা দেখো ওর বাবা সব আগে থেকে এনে রেখে দিয়েছে, এসব কোনো কাজে লাগে না। আর একটা কথা, আমি কিন্তু আমার মেয়ের মাস বয়স পর্যন্ত ডাইপার পরিয়েছিলাম, তাও কিন্তু শুধু রাত্রেবেলা যখন ঘুমাতে যেতাম তখন কিন্তু আমি খুবই অসুস্থ ছিলাম, জানো আমার সি সেকশন ডেলিভারি হয়েছে। আমি কিন্তু তখন অসুস্থ ছিলাম, উঠে বেবির অত একটা যত্ন নিতে পারতাম না বলে রাতেবেলা করে আমি ওই ডাইপারটা ইউজ করাতাম, ম্যানিপোকো প্যান যে ডাইপার হয় ওই ডাইপারটা আমি ইউজ করাতাম। কিন্তু তারপরে আমি 1.5 মাস বয়স পর্যন্ত ডাইপার ব্যবহার করেছিলাম, যেহেতু তখন আমি খুব উইক ছিলাম, অত একটা বেবির যত্ন নিতে পারতাম। 1.5 মাসের পর থেকে কিন্তু বাচ্চায় কোনো ডাইপার পরাই না, তখন থেকে কিন্তু আমি কন্টিনিউ ওকে যেই আগেকার দিনে মা কাকিমারা যে কাপড় দিয়ে রাখতো, কাঁথা দিয়ে রাখতো, ওরকম করেই কিন্তু আমি ওকে মানুষ করছি। ডাইপার একদমই ইউজ করাই না। দেখো ডাইপার ইউজ করানো অনেকটা মায়েদের সুবিধা হয় কাজ করতে, আমার সুবিধার জন্য জানি সবাই ডাইপার ইউজ করে, অবশ্যই তার পার্সোনাল চয়েস। আমার পার্সোনাল চয়েস এটাই যে আমি আমার বেবিকে কোনো রকম কোনো কষ্ট দিতে চাই না। ডাইপার পরালে কষ্ট হয় না, কিন্তু আমার বেবি সেটা নিতে চায় না, ডাইপার পরতে চায় না। এলাস্টিকটা ওর ঢিলা পরালেও তবুও ও একটু অস্বস্তি ফিল হয় বলে আমি ডাইপার পরাই না। আর দেখো ডাইপার পরালে কিন্তু ওর যে ইউরিন পাস হচ্ছে, পটি পাস হচ্ছে, ও একটা কিন্তু খুব একটা কিন্তু বুঝতে পারে না। যদি ও এই কাপড় আর কাঁথার মধ্যে থাকে না, ও কিন্তু ইউরিন করার পরই কান্নাকাটি করে, আর পটি করার পরই কিন্তু ও কান্নাকাটি করে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি চেঞ্জ করিয়ে দিই, ঠিক আছে। আর দেখো যারা ডাইপার পরাতে চাও তারা তো ডাইপার পরাবেই, অবশ্যই, আমি বারণ করছি না কাউকেই। আর যারা আমার মতন চাইছে যে ডাইপার ছাড়া বাচ্চাকে মানুষ করবে, তাদের উদ্দেশ্যে বলি দেখো ডাইপার ছাড়া কিভাবে সহজেই আমি বাচ্চাকে মানুষ করছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি তোমাদেরকে বললাম তোমরা একদিন শুধু ডাইপার না পরিয়ে দেখবে, তখন তোমরা বুঝতে পারবে আমার কথাটা। বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু ওরা একদম ইউরিন পটি কিচ্ছু পাস করে না, ওরা যখন জেগে থাকে তখনই কিন্তু ইউরিন পটি পাস করে, ঠিক আছে। আর যারা যে ঘুমিয়ে থাকলে আর ডাইপার পরাও না, একদমই পরাবে না, কেননা ঘুমিয়ে থাকলে বাচ্চা একদমই ইউরিন পাস করে না, একদমই টয়লেট করে না। আমার বাচ্চা তো ঘুমিয়ে থাকা অবস্থায় প্রথমে আমি রাতে পড়াতাম, সকালবেলা উঠে দেখতাম ডাইপারে কিচ্ছুই মানে করেনি। তারপর থেকে আমি ডাইপার ছাড়া মানুষ করছি, তো রাতেবেলা দেখি সারা রাত পার হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, ঠিক আছে, মাঝে মাঝে কিন্তু টয়লেট ইউরিন পাস করে দিতে পারে, যখন ধরো ওর পেটে চাপ পড়ে কিন্তু ইউরিনটা পাস করতে পারে। কিন্তু আমি দেখেছি আমার মেয়ে খুবই কম, মানে যখন প্রচুর মুষলধারে ধরো বৃষ্টি হচ্ছে বাইরে, আর ওকে আমি রাতেবেলা তো অবশ্যই তুলে তুলে ব্রেস্টফিড করাই,
রাতেবেলা আমি কিন্তু ওর এবার গিয়ে কোনো টাইমিং সিস্টেম নেই যে 3 ঘন্টা পরপরই ওকে বেস্ট ফিট করাবো, ওর চাহিদা মতনই কিন্তু আমি ওকে ফিট করাই। আর হলো রাতেবেলা বেশিরভাগই যখন ঘুমিয়ে থাকে একদমই ইউরিন পাস করে না, ঘুম থেকে যেই উঠে যাবে তখন কিন্তু ওই ইউরিন আর পটি পাস করে, ঠিক আছে? তাই আমার খুবই সুবিধা হয়। আর আমি ভাবি কি তাহলে ডাইপার ছাড়াই মানুষ করে দেখি, তো ডাইপার ছাড়াই মানুষ করছি, একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমার বেবির জন্য অনেকটা ভালো। ও বুঝতে পারবে ওর ইউরিন হচ্ছে পটি হচ্ছে, ও সেটা অনুভব করতে পারে। সাথে সাথে আমি চেঞ্জ করিয়ে দিই। আর রাতেবেলা আমি একদমই পড়াই না, কারণ রাতেবেলা ও ঘুমিয়ে পড়লে আর কিন্তু ইউরিন পটি কিচ্ছু করে না, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আবার করে। এর মাঝে মাঝে ব্যতিক্রম হয়, খুবই কম টয়লেট করে দেয় মাঝে মাঝে, খুবই কম সেটা, ঠিক আছে? তবু আমি জানি না কেন মা হওয়ার পর এটা প্রত্যেকটা মেয়েই রিয়েলাইজ করতে পারবে, মা হওয়ার পর কিন্তু ঘুম পুরো কমে যায়। আর আমার এমনিতে 3 ঘন্টা পর পর ঘুম ভেঙে যায়। ও একবার যদি ফিট করে ঘুমায় তাহলে কিন্তু ও আবার 3 ঘন্টা পরেই কিন্তু, যদি আমি না উঠি তখন গিয়ে অনেকক্ষণ পর কান্নাকাটি করে। আমি কিন্তু তার আগে আমার ঘুম ভেঙে যায়, ওকে আবার ফিট করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিই। রাতে বেলাও কিন্তু অবশ্যই ফিট করাবে বাচ্চাদের, নিউবর্ন বেবিদের তো খুবই, অন্তত 3 মাস পর্যন্ত কিন্তু খুব কষ্ট করে কিন্তু ওদেরকে মানুষ করতে হয়। একদম ঘুমানো যাবে, মানে ঘুমাবে অবশ্যই, কিন্তু মাঝরাতে উঠে অবশ্যই ফিট করাবে, অবশ্য করেই ফিট করাবে। তো আমি ওকে 3 মাস অবধি খুবই কষ্ট হয়েছে, ও ঘুমিয়ে থাকতো, ঘুম থেকে সজাগই হতো না, আমি জোর করে তুলে তুলে ওকে ফিট করাতাম, জোর করে তুলে। তবু আমি প্রথম থেকে বলতে পারো এখনো পর্যন্ত আমি নিজের হাতে কিন্তু বাচ্চা সামলাই। আমার বাচ্চাকে কিন্তু মানে আমি কারোর কাছে সামলানোর জন্য দিই না। আর হলো মেনলি কথা হলো, আমার মা ছিল, অনেকে কিন্তু মায়ের উপর ভরসা করে মায়ের উপর বাচ্চাকে পুরো হ্যান্ড ওভার করে দেয়, তারপরে আয়ামাসি রেখে আয়ামাসির উপর হ্যান্ড ওভার করে দেয়। আমি জানি না কেন আমার বাচ্চার কোনো কিছুই যেন আমার কাউকে করতে দিতে ইচ্ছা করে না। কি হয়েছে মামা? আমার বাচ্চাকে কিন্তু কোনো যত্ন আমার কাউকে করতে দিতে ইচ্ছা করে না। আমি কিন্তু হাসপাতালে থাকতেও যে আমার আয়ামাসি ছিল, আমি 2 দিন বিছানা থেকে উঠতে পারিনি, সেই 2 দিনই আয়ামাসির কাছে বাচ্চা ছিল। তারপরে যে আমি বিছানা থেকে উঠে গেছি, আমার প্রচুর পরিমাণে পেন হয়, কষ্ট হয়, তার সত্ত্বেও কিন্তু আমি বেবিকে নিজে হ্যান্ডেল করি, ঠিক আছে? আর বেবিকে আমি কিন্তু তারপর থেকে আর আয়ামাসির কাছে কিচ্ছু করাতে দিইনি। এই যে চুলটা ছাড়া দেখেছে, এখন চুল আমার ছিঁড়ে ফেলবে সব। তারপরে আমি আয়ামাসিকে কিচ্ছু করতে দিতাম না, সবটাই আমি নিজে করতাম। আমার মেয়ের যখন থেকে হাতে পেয়ে গেছি তখন থেকে আমার মাকেও আমি কিচ্ছু করতে দিতাম না, মেয়ের সমস্ত যত্ন আমিই নিতাম ওর। আমার কষ্ট নিয়েও করতাম, মা কিন্তু ঘরের সব কাজ করতো, রান্না বান্না করা আমাকে হেল্প করে দিত। আমার বর, মা, বোন সবাই মিলিয়ে কিন্তু আমাকে খুব দেখাশোনা করে রেখেছে। তো যাই হোক, সেই সব কথা গেল, আর সেসব কথা বলছি। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি ইউজ করি আমি। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা তুমি জিজ্ঞাসা করেছো, একজন জিজ্ঞাসা করেছে আমার বাচ্চাকে আমি কি খাওয়াই। দেখো, বাচ্চার কিন্তু 5 মাস হয়ে গেল, বাচ্চাকে কিন্তু সম্পূর্ণ আমি ব্রেস্ট ফিড করাই। প্রথম যে 2 দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি, সি সেকশন ডেলিভারিতে জানো 2 দিন বিছানা ছেড়ে ওঠা যায় না, ওই 2 দিনের জন্য কিন্তু বাচ্চাকে ন্যান কিনে দেওয়া হয়েছিল। তো আয়ামাসিরা কিন্তু ন্যান খাওয়াতো। আমি জানি না কেন এখন কিন্তু আমার মেয়ে, ঠিক আছে, ওই ফিটিং বোতল একদম টানতে পারে না, মানে টানতে শেখেইনি কেমন করে টানতে হয়। প্রথম 2 দিন ও খায়ও নি তেমন একটা, ঠিক আছে, কোনো রকম মুখে দিত। আয়ামাসিরা কী করতো আমি সম্পূর্ণ জানি না, কিচ্ছু জানি না ওইসব। তারপরে যবে থেকে আমি হাতে পেয়ে গেছি, আমি কিন্তু আমার মেয়ে যে আমার পেটে ছিল তখন থেকে আমার মেন্টালি আমি ভেবে রেখেছিলাম, মন থেকে একদম মাইন্ড থেকে সেট করে রেখেছিলাম বেবিকে আমি সম্পূর্ণ ব্রেস্ট ফিড করাবো। যেহেতু আমার প্রেগনেন্সির সময় কোনো রকম কোনো অসুবিধা ছিল না। আর আমিও তোমাদেরকে সাজেস্ট করব বেবিকে কিন্তু ব্রেস্ট ফিড করাও। ব্রেস্ট ফিড হলো মানে বেবির জন্য খুব একটা মানে গুরুত্বপূর্ণ, খুবই একটা ভালো জিনিস। এইটা কি বলবো, যে বড় বড় ওষুধ তারপরে যাই বলো না কেন সব কিছুকে হার মানিয়ে দেবে। ব্রেস্ট ফিড করালে কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়, ইমিউনিটি পাওয়ার বাড়ে, ঠিক আছে? বাচ্চার কিন্তু সব দিকে ব্রেস্ট ফিড হলো মানে একদম অমৃত যাকে বলে বাচ্চার জন্য। কিন্তু তাই তোমাদেরকেও বলবো অবশ্যই বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করাও। আর ব্রেস্ট ফিড কিন্তু প্রাকৃতিক ব্যাপার, এটা সববার হবে। অনেকে বলে না আমার ব্রেস্ট মিল্ক আসে না, ঠিক আছে? তো দেখো, কিছু মানুষের হয়তো এরকম হয় যাদের প্রবলেম থাকে, নতুবা যারা পুরো সুস্থ স্বাভাবিক মানুষ তাদের কি নর্মালি কিন্তু তাদের ব্রেস্ট মিল্ক আসবে, তাতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমি তো যেদিন থেকে মেয়েকে হাতে পেয়েছি তবে থেকে কিন্তু আমি ওকে ল্যাচিং করাতে লেগে গেছি। ও কিন্তু ল্যাচিং করেছে, সঙ্গে সঙ্গে ও কিন্তু অ্যাকসেপ্ট করেছে, আর সঙ্গে সঙ্গে কিন্তু ও ল্যাচিং করেছে। ল্যাচিং করতে করতে পরের দিনই কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, আর পরের দিনই কিন্তু আমার মিল্ক চলে এসছে। আর সেই দিন থেকে ঠাকুরের ইচ্ছায় কোনো দিন আমার ঘুরে তাকাতে হয়নি মেয়েকে। আর ডাক্তাররা বলেই দেয় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করাবে, মানে এক্সক্লুসিভ এক ফোঁটা জলও দেওয়া যাবে না বাচ্চাকে, এক ফোঁটা ফলের জুসও দেওয়া যাবে না,
6 মাস পুরো মায়ের বেস্ট মিল্ক খেয়েই কিন্তু বাচ্চা থাকবে। আর বেস্ট মিল্কের উপর পৃথিবীর কোনো রকম কোনো দুধ হতে পারে না, যে কোনো ফর্মুলা মিল্ক বলো আর যাই বলো না কেন। আর 6 মাস মানে কিন্তু 180 দিন, ঠিক আছে? 180 দিনই ব্রেস্ট ফিট করাবে বাচ্চাদের। তোমাদেরকে বলছি ব্রেস্ট ফিট করাবে। ব্রেস্ট ফিট হলো খুব গুরুত্বপূর্ণ, তার জন্য খুবই একটা মানে কি বলবো, একটা তুমি যে মা, তুমি একটা বাচ্চাকে কিন্তু খুব সুন্দর জিনিস দান করছো, সেটা হলো বেস্ট মিল্ক। কেননা ওদের খুব উপকার হবে সেটা ভবিষ্যতেও। ওরা যে যত জীবন বেঁচে থাকবে, আমাদের দেখবে কত ইমিউনিটি পাওয়ার ভালো, যেহেতু আমরা বেস্ট মিল্ক খেয়ে বড় হয়েছি। আর দেখবে যারা বেস্ট মিল্ক না খেয়ে বড় হয় তাদের দেখবে ইমিউনিটি পাওয়ার তেমন একটা থাকে না। ও থাকে না বলবো না, যাদের অসুবিধা থাকে তারা তো আর কিছু করতে পারবে না, তাদের ফর্মুলা মিল্ক দিতেই হয়। ফর্মুলা মিল্ক অবশ্যই ভালো, সাইড এফেক্ট নেই, কিন্তু মায়ের দুধের উপর কি আর কিছু হতে পারে? তোমরাই বলো। যাদের কোনো অসুবিধা নেই তারা কিন্তু অবশ্যই বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবে। তোমাদের জন্য বলছি খুবই ভালো একটা জিনিস। আর হলো বাচ্চা ব্রেস্ট ফিড করলে তোমার শরীরেরও কিন্তু আলাদা যে একটা মেদ তৈরি হয় না, বাচ্চা পেটে থাকা অবস্থায় আলাদা যে একটা মেদ তৈরি হয়, সে কিন্তু ক্যালোরি কিন্তু অনেক লস হতে সাহায্য করে। ব্রেস্ট ফিড করালে কিন্তু অনেক ক্যালোরি লস হয়, তাই তুমি যে মোটা সেটা থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তুমি ফিট অ্যান্ড ফাইন হতে পারবে। অনেকটা যে মোটা হয়ে যায় প্রেগনেন্সির সময়, আর তারপরে বাচ্চা হয়ে যাওয়ার পর বাচ্চাকে ব্রেস্ট ফিড করালে কিন্তু ক্যালোরি লস হয়ে কিন্তু অনেকটাই ঠিকঠাক চলে আসে। আমি কিন্তু অনেকটাই ঠিকঠাক হয়ে চলে এসেছি। এখন আর কিন্তু আমার বেশি ওয়েট নেই, আমি একদমই নর্মাল হয়ে গেছি। তো যাই হোক, আমি এটাই বলার জন্য মানে ভিডিওটা শ্যুট করলাম যে আমি আমার বেবিকে পুরো 180 দিনই আমি ব্রেস্ট ফিড করাবো। তারপর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যা বলবে সেটা কিন্তু আমি বেবিকে খাওয়াবো। সেই ভিডিও কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর পরবর্তী কিসের উপরে ব্লগ দেখতে চাইছো অবশ্যই জানিও। আর তোমরা যদি জানতে চাও যে আমি বেবিকে প্রথম থেকে এখনো অবধি কী কী ওষুধ কী কী মেডিসিনের উপর রেখেছি চাও, অবশ্যই কিন্তু পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা যদি জানতে চাও তাহলে। আর এই ভিডিওর ইনফরমেশনগুলো কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। তো এমনভাবে কিন্তু রোজ ওকে কোনো লোশন বা কোনো ক্রিম ইউজ করাই না। ওই ক্রিমটাই শুধু এই যে ডারমাডিউ কোম্পানির এই লোশনটা আমি শুধু র্যাশ হলে মাখাই, আর মাঝে সাঝে এমনি মাখাই। তো যাই হোক বেবি, টাটা বলে দাও। টাটা 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 বেবি, টাটা বেবি, টাটা টাটা সবাইকে।